নমস্কার, লার্নিং হিস্ট্রি জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে দ্য ইউনিভার্সিটি অফ বারওয়ার্ন অর্থাৎ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা 6th সেমিস্টারে পড়ছো তাদের ডিএসসি পেপারে পড়ানো হয় দুটো পেপার, ডিএসসি পেপার 3, ডিএসসি পেপার 4। তো ডিএসসি পেপার 3-তে তোমাদের হিস্ট্রি অনার্সে আমি আজকে 2021 ইয়ারে সাজেশন দেবো। এটা হচ্ছে মেন বিষয়। তোমরা জানো ডিএসসি 3-তে তোমরা জানো যে 5th সেমিস্টারে তোমরা দুটো পেপার পড়েছো আর 6th সেমিস্টারে ডিএসসি পেপার হিসেবে দুটো পেপার করতে হবে, তাই এখানে 3 লেখা হচ্ছে। আর একটা পেপার নেক্সট দিন আমি সাজেশন তোমাদের দেবো, নেক্সট বার আপলোড করবো। এখানে ডিএসসি পেপার 3-তে যে সিলেবাসটা এখানে অর করে অনেকগুলো পেপার পড়ানো হয়। তো আমি যে পেপারে সাজেশনটা দিচ্ছি, যেটা তোমাদের কাজে লাগবে, বেশিরভাগ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এই পেপারটাই পড়ানো হয়, তাই আমি এই পেপারটাই তোমাদের সাজেশন দিচ্ছি। হিস্ট্রি অফ মডার্ন ইস্ট এশিয়া ওয়ার্ল্ড, সময়কালটা হচ্ছে 1940 থেকে 1919 পর্যন্ত। ঠিক আছে, 1940 থেকে 1919 এই সময়কালে তোমার ইতিহাস, এই সময়কালে তোমাদের ভারত এবং 1840 থেকে 1919 এই সময়কালে জাপান এবং চীনের ইতিহাস তোমাদের রয়েছে সিলেবাসে, সেই অনুযায়ী তোমাদের আমি সাজেশনটা করেছি। তোমরা জানো যে তোমাদের সিলেবাসে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস রয়েছে হিস্ট্রি অনার্সে, সেই সিলেবাসে ইউনিট 1 থেকে ইউনিট 6 পর্যন্ত তোমাদের সিলেবাস রয়েছে। এই ইউনিট 1 থেকে ইউনিট 6 পর্যন্ত প্রত্যেকটা ইউনিট অনুযায়ী আমি 1 বাই 1 করে সিলেবাস অনুযায়ী আমি ইম্পর্টেন্ট টপিকগুলো বলবো। সেই টপিকগুলো তোমরা যদি পারো তাহলে লিখে নিও এবং বাড়িতে প্র্যাকটিস করো, তাহলে আশা করি বেশিরভাগ প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন হবে। যাতে অফলাইন অনলাইন যেভাবেই পরীক্ষা তোমাদের হবে। যাই হোক, বিষয়ে আসা যাক। হিস্ট্রি অনার্সের 6th সেমিস্টারের সিলেবাস অনুযায়ী যে ইম্পর্টেন্ট টপিকগুলো সেগুলো হচ্ছে ইউনিট 1। ইউনিট 1-এ প্রথম এই টপিকটা খুব ভালো করে যাবে, চীনের ঐতিহ্যবাহী সমাজ ব্যবস্থার উপর একটা সংক্ষিপ্ত টিকা দেবে। অর্থাৎ চীনের ঐতিহ্যবাহী যে ট্র্যাডিশনাল যে সোসাইটি, যে সমাজ ব্যবস্থা কীরকম ছিল তার সম্পর্কে তোমরা একটা টিকা স্বরূপ করবে। এখানে কিছু কিছু টপিক রয়েছে যে টপিকগুলো ভালো করে পড়বে, যেমন হচ্ছে সামাজিক স্তরবিন্যাস হিসেবে, যেমন পণ্ডিত ভদ্রলোক বা জেন্ট্রি শ্রেণীর অবদান, কৃষকদের অবদান, এই বিষয়গুলো তোমরা দেখবে। এই ইউনিটে এই প্রশ্নটাই যথেষ্ট ইম্পর্টেন্ট। ইউনিট 2-তে তোমাদের টপিক অনুযায়ী এই টপিক অনুযায়ী এখানে যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলো হচ্ছে ক্যান্টন বাণিজ্য প্রথার প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল। খুব ভালো করে প্রশ্নটা তৈরি করো। যারা ইতিহাসে, তারা উচ্চ মাধ্যমিকে যাদের ইতিহাস ছিল তারা অবশ্যই প্রশ্নটা পরিচিত আছো এবং এটা যথেষ্ট ইম্পর্টেন্ট ছিল এইচএসের জন্য, তোমরা জানো। ক্যান্টন বাণিজ্য প্রথার প্রধান বৈশিষ্ট্য। 2, মার্কিন যুক্তরাষ্ট্র কেন চীনে মুক্তদার নীতি গ্রহণ করেছিল। 3, প্রথম আফিম যুদ্ধ। এই প্রথম আফিম যুদ্ধে আর একটা নাম হচ্ছে ইঙ্গো চীন যুদ্ধ, যেহেতু ইংরেজদের সঙ্গে চীনের মধ্যে এই যুদ্ধ হয়েছিল সেহেতু একে বলা হচ্ছে প্রথম আফিম যুদ্ধ। এবং তোমরা জানো যে আফিমকে কেন্দ্র করেই যুদ্ধটা হয়েছিল, তাই এর নাম দেওয়া হচ্ছে প্রথম আফিম যুদ্ধ। বুঝতে পারলে? এই প্রথম আফিম যুদ্ধের ফলাফল বা গুরুত্ব করবে, দ্বিতীয় আফিম যুদ্ধের ফলাফল বা গুরুত্ব করবে। নেক্সট, নানকিং চুক্তির শর্তগুলি কি ছিল, এটা 5 নম্বর হিসেবে দিতে পারে। 1942 খ্রিস্টাব্দে যে 1842 খ্রিস্টাব্দে যে নানকিং সন্ধি হয়েছিল, এই নানকিং সন্ধির শর্তগুলি কি। নেক্সট প্রশ্ন, 1895 থেকে 1913 খ্রিস্টাব্দের মধ্যে চীনের অর্থনৈতিক সাম্রাজ্যবাদের প্রকৃতি বিশ্লেষণ করো। এই কটা প্রশ্ন ইউনিট 2 থেকে তোমরা করে যাবে, প্র্যাকটিস করে যাবে। ইউনিট 3, তাইপিং বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। তোমরা জানো যে 1850 খ্রিস্টাব্দে তাইপিং বিদ্রোহ হয়েছিল হু সিউ চুয়াং এর নেতৃত্বে, তাই তো? এই তাইপিং বিদ্রোহের কারণ এবং তাইপিং বিদ্রোহের ফলাফল, তাইপিং বিদ্রোহের ব্যর্থতার কারণ, এই টপিকটা কমপ্লিট করে যাবে। নেক্সট, এই টপিক থেকে আরও যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে যে চীনের শতদিবসের সংস্কার আন্দোলনের পটভূমি ব্যাখ্যা করো, এর ব্যর্থতার কারণ। নেক্সট, 1911 খ্রিস্টাব্দে
চীন বিপ্লবে ডক্টর স্থানীয় সেনের ভূমিকার সংক্ষেপে আলোচনা করো। চীনে বক্সার অভ্যুত্থানের প্রকৃতি বিশ্লেষণ করো। চীনে বক্সার অভ্যুত্থানের কারণ এবং ব্যর্থতার কারণ, অর্থাৎ বক্সার অভ্যুত্থান যাকে বলা হচ্ছে এই টপিকটা কারণ করে যাবে, প্রকৃতি করে যাবে, ব্যর্থতার কারণ করে যাবে, ব্যাস। নেক্সট হচ্ছে 1911 বিপ্লবের কারণ, প্রকৃতি, তাৎপর্য করে যাবে। চীনের আত্মশক্তি আন্দোলনের বৈশিষ্ট্য করে যাবে। আরেকটা করে যাবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তুংচি পুনঃপ্রতিষ্ঠাকে কি প্রকৃত অর্থে পুনঃপ্রতিষ্ঠা বলা চলে? এই প্রশ্নটা প্র্যাকটিস করবে। এই কটা হচ্ছে ইউনিট 3। ইউনিট 3 থেকে কোশ্চেন একটু বেশি হলো, তার কারণ একটা ইউনিট থেকে আমি এমনভাবে সাজেশনটা করার চেষ্টা করি যে বেশি প্রশ্ন দিয়েছি, একটা ইউনিট থেকে একেবারেই কম দিয়েছি, যাতে তোমরা সব কোশ্চেনটা মোটামুটি তোমরা কমন পেয়ে যাও, ঠিক আছে? আর যে ইউনিট থেকে বেশি কোশ্চেন আসার সম্ভাবনা, সেই ইউনিট থেকে আমি বেশি কোশ্চেন দেওয়ার চেষ্টা করেছি। ইউনিট 4-এ তোমাদের যে কোশ্চেন রয়েছে, এখানে আমি দুটো কোশ্চেন দিয়েছি। কম্প্রোডর পেরি কে ছিলেন? পাশ্চাত্য, খুব ভালো প্রশ্ন, তোমরা লিখে রাখবে, এটা প্র্যাকটিস করবে। পাশ্চাত্যের নিকট জাপানের আবরণ উন্মোচনে তার অভিযানের গুরুত্ব কি? ঠিক আছে। আর 2 নম্বর, টোকুগাও শোগুনতন্ত্রের পতনের কারণগুলো ব্যাখ্যা করো। বুঝা গেল? ইউনিট 4-এ যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমরা লিখে রাখতে পারো, আসতে পারে। মেইজি জাপানে কৃষি সংস্কার আন্দোলন সমকালীন সামন্ততান্ত্রিক ব্যবস্থার ওপর যে প্রভাব ফেলেছিল তা আলোচনা করো। ঠিক আছে, এই প্রশ্নটা ভালো করে রাখবে। মেইজি পুনরুত্থানের কারণ, প্রকৃতি। 19 শতকের শেষ দশকগুলিতে মেইজি জাপানে অর্থনৈতিক উন্নয়নে রাষ্ট্র কি ভূমিকা পালন করেছিল? মেইজি জাপানের শিল্পায়ন, অর্থাৎ এই প্রশ্নটা এরকম দেয় যে শিল্পায়নের বিশেষ উল্লেখ সহ মেইজি যুগে, সালটাও বলে দেয় পরীক্ষায়, কোশ্চেনে একাধিকবার পরীক্ষা এসেছে, 1868 থেকে 1912 খ্রিস্টাব্দ জাপানের আধুনিকরণ প্রক্রিয়া আলোচনা করো। 1889 সালে মেইজি সংবিধানের বৈশিষ্ট্য স্বরূপ, এই প্রশ্নটা স্টার দিয়ে রাখবে। মেইজি সংবিধান কিন্তু দেয়। আর জাপানে লাস্ট প্রশ্ন এই ইউনিট থেকে, ইউনিট 5 থেকে, জাপানে একটা নতুন সংবিধান রচিত হওয়ার প্রেক্ষাপট হিসেবে জাপানের গণতান্ত্রিক আন্দোলনের ভূমিকা। এই প্রশ্নটা সংবিধানের সঙ্গে অনেকটাই সাদৃশ্য আছে, এই প্রশ্নটা করে দেবে। এই হচ্ছে ইউনিট 5। ইউনিট 6-এর জন্য প্রশ্ন, 1905 খ্রিস্টাব্দে পোর্টসমাউথ চুক্তির শর্তগুলি, পোর্টসমাউথ চুক্তির শর্ত। 1895 খ্রিস্টাব্দে শিমোনোসেকি সন্ধির শর্ত, তাৎপর্য, দারুণ ইম্পর্টেন্ট, তোমরা জানো। চীন জাপান যুদ্ধ, তোমরা জানো চীন জাপান যুদ্ধ হয়েছিল 1894 থেকে 1895, এই সময়কালে। এই চীন জাপান যুদ্ধের প্রেক্ষাপট, ফলাফল আলোচনা করো। ইঙ্গো জাপান মৈত্রী চুক্তির প্রেক্ষাপট, ইঙ্গো জাপান মৈত্রী চুক্তি কবে হয়েছিল? 1902 খ্রিস্টাব্দে, অর্থাৎ 1902 খ্রিস্টাব্দে ইঙ্গো জাপান মৈত্রী চুক্তির প্রেক্ষাপট। আর নেক্সট হচ্ছে রুশ জাপান যুদ্ধ। এই রুশ জাপান যুদ্ধ কবে হয়েছিল? রাশিয়ার সঙ্গে জাপানের যুদ্ধ 1904 খ্রিস্টাব্দে। এই রুশ জাপান যুদ্ধের কারণ কি ছিল? এই যুদ্ধে জাপানের জয়লাভ কেন তাৎপর্য হয়েছিল? ঠিক আছে, অর্থাৎ 1904 খ্রিস্টাব্দে রাশিয়ার সঙ্গে জাপানের মধ্যে যুদ্ধ হলো, এই যুদ্ধে জাপান জয়লাভ করলো, অর্থাৎ জয়লাভের কারণগুলো কি, কেন জাপান জয়লাভ করলো, এই জায়গাটা তোমরা কিন্তু অ্যান্সারটা তৈরি করবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের 6 সেমিস্টারের তোমার ডিএসসি পেপার 3। এই হচ্ছে তোমাদের সিলেবাস অনুযায়ী প্রশ্ন। এই প্রশ্নগুলো যদি তোমরা প্র্যাকটিস করো বাড়িতে, তাহলে অফলাইন অনলাইন যেভাবেই পরীক্ষা হোক, তাহলে কিন্তু তোমরা ভালো মার্কস পাবে এবং অধিকাংশ প্রশ্ন কিন্তু তোমরা এখান থেকে কমন পাবে, এই আশা রাখি। আর তোমরা প্রসঙ্গত মধ্যে বলে রাখি যে তোমাদের আমি 6 সেমিস্টারে সিসি পেপার 13 নম্বর 14 নম্বর পেপারের সাজেশন দিয়েছি অলরেডি। তোমরা অনেকে হয়তো দেখেছো, যারা দেখো নাই তোমার বন্ধুদের, পরিচিতি বন্ধুদের তোমার শেয়ার করে দিও। আর একটা বিষয় তোমাদের বলি, আমাদের ইনস্টাগ্রাম রয়েছে, তোমরা ফলো করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে। কোনো যদি তোমাদের জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদের যথাসাধ্য অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আরও কী ধরনের ভিডিও দেওয়া যায় তোমাদের সাজেশন তোমরা দেওয়ার চেষ্টা করবে। আর তোমরা ভালো করে পরীক্ষা দিতে থাকো, তোমরা ভালো থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নমস্কার।